আপনি একটা সুন্দর ব্লেজার পরেছেন, এই ব্লেজারের হাতাটা যদি ক্ষতিগ্রস্ত থাকে তাহলে আপনি সংস্কার করতে পারবেন, ব্লেজারটার অস্তিত্ব আছে। কিন্তু ব্লেজারটারই যদি কোনো অস্তিত্ব না থাকে তাহলে আপনি কি সংস্কার বা কি সংশোধন করবেন? এখানে তো সংশোধনের কিছু নেই, পুরো জিনিসটার রূপরেখা দাঁড় করে আপনাকে এখানে আনতে হবে। আমাদের এবার ঐক্যমত্য কমিশনে এবং গণভোটে এরকম অনেকগুলো বিষয় চলে এসেছে যে একজন কত মেয়াদ পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন, ক্ষমতার ভারসাম্য প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী, এগুলো কিন্তু কোনো কিছু নাই আমাদের অস্তিত্বে। তাহলে সেই জায়গায় আমাদের কিন্তু একটা ঐক্যবদ্ধ অবস্থানে আসতে হবে। সরকারি দল কিন্তু বিরোধী দলকে ইনভাইট করেছে যে আপনারা আমরা বলছি না এটা ডিসাইডেড ম্যাটার, গণভোটের মাধ্যম দিয়ে এটা কি হয়ে গেছে। আপনারা এখনো সময় আছে, এই সময়কালের ভিতর দিয়ে এখানে এই অধ্যাদেশগুলো পাশ করতে পারেন, এই পাশ করার সুযোগ এখনো আছে। এবং আমাদের বিরোধী দলীয় এমপিরা যে শপথটা নিয়েছেন সেই একই শপথ যেটা বিএনপি নেয় নাই, অন্যরা নেয়, সেটা নেওয়ার মাধ্যম দিয়ে বাংলাদেশে এই গণতান্ত্রিক পথে একটা নবযাত্রা হবে। এই নবযাত্রা বাংলাদেশকে অপ্রতিরোধ্য করে তুলবে এবং বাংলাদেশের মানুষ এটাকে ওয়েলকাম করবে। আপনি প্রায় 70% মানুষের ভোটকে এভাবে করে যদি সাইড লাইনে বসায় রাখেন, তাহলে এই সাইড লাইনে বসায় রাখার একটা মানে কি বলবো পরিণতি বা একটা দায় একসময় বিএনপির ঘাড়ের উপরে যাবে, সেটা আমি মনে করি। শোনেন, এই রাষ্ট্রের সংস্কারের দায় শুধু বিএনপির একার উপর যাবে কেন? আমাদের পরেও যাবে। আমরা সংসদে এবং সংসদের বাইরে সব জায়গায় জনগণের কাছে আমরা ফিরে গিয়েছি। বিভাগীয় শহরগুলোতে আমরা বড় বড় সমাবেশ করে আমরা মানুষকে বলছি যে আমরা এই চেষ্টা করছি, সরকার এটা করছে। এই যে জনগণের দুয়ারে দুয়ারে যাচ্ছে, যেহেতু ভোট মূল জায়গা হচ্ছে জনগণ, আমরা কিন্তু পিপুলকে জবাবদিহি করছি, পিপুলের কাছে আমাদের এই জবাবদিহিতা কিন্তু রয়েছে। আরেকটা কথা আপনি এখানে ভাই বলেছেন চাঁদা, হাদিয়া, ইয়ানত, এইগুলো দেখেন আপনি আপনার দলীয় লোকের মনে করেন আমরা 4 জনই এক দলের লোক, আমি কত দিব, আপনি কত দিবেন, আপনি কত দিবেন দিয়ে একটা ফান্ড তৈরি করবেন, এখানে কোনো সমস্যা নেই। কিন্তু এখান থেকে ক্যামেরার পিছনে ভাই দাঁড়ায় আছে, ওনার কাছে যে বলি যে আমার প্রোগ্রাম আছে আপনাকে এত টাকা দিতে হবে, এটা কিন্তু চাঁদা। কাজে চাঁদা আর ইয়ানতের ভিতরে পার্থক্য। আমরা দলীয় লোকরা প্রতি মাসে আমি 5% আমার ইনকামের 5% আমার দলকে কন্ট্রিবিউট করি, সদস্য ভিত্তিক চাঁদা, সদস্য ভিত্তিক আমরা দিই নিজেরা উইলিংলি। এবং নট অনলি দ্যাট, আরও ক্রাইসিস পড়লে আমরা কখনো কখনো 1 মাস 2 মাস 3 মাসের আয় সমান টাকা আমরা এই দলকে দিই। আমরা এই যে নির্বাচন গিয়েছে আমরা দলকে টাকা দিয়েছি, আমরা মানে 5% না, সেটা কয়েক মাসের বেতন আমরা যাদের আপনাদের দলের কাঠামো, মানে এটাই আমাদের চাকরি ব্যবসা যে যাই করুক আয় থেকে টাকা দিতে হবে। তাহলে সেই দলের প্রতি ভালোবাসার দরদ তৈরি হবে। আজকে ভাইরা যেভাবে বললেন যে চাঁদাবাজ বললে একটা দলের প্রতি চলে যায়, বিএনপি নিজেরাই মানে 7,500 লোককে ইন্টারিমের সময় শুধু কি করেছে, মানে সাসপেন্ড করতে বাধ্য হয়েছে চাঁদাবাজির কারণে। তার মানে মানান ভাই, আমি যদি ওনাদের একটা কাউন্টার যুক্তি দিই, তার মানে এটাই প্রমাণ করে যে সে চাঁদাবাজকে এন্ডোর্স করছে না বিএনপি, এটাও তো এন্ডোর্স করে। এটার জন্য বিএনপি সাধুবাদ, কিন্তু বিএনপিতে চাঁদাবাজি হয় না এই কথা বলার কোনো সুযোগ নেই। এবং দলের নিজ দলের ভিতরে হত্যাকাণ্ডের সংখ্যা কিন্তু অনেক। এই যে মানে ইয়েতে যে 600 টিআইবি যে 600 সামথিং একটা 3 জন না 5 জনের একটা সংখ্যা বলেছে হত্যাকাণ্ড, এখানে কিন্তু নিজ দলের ভিতরে কর্মীদের হাতে, দলীয় নেতাদের হাতে হত্যাকাণ্ড আছে। তাহলে যে দলের না আমাদের নিজেদের ভিতরে এরকম হত্যাকাণ্ডের কোনো নজির আপনি দেখাতে পারবেন না যে আমরা আমাদের কর্মীদেরকে, নেতা কর্মীদেরকে হত্যা করেছি, এরকম নজির নাই। মানে দ্বন্দ্বের অন্য দলের সাথে মারামারিতে হত্যা হয়েছে, অন্য দলের সাথে যদি মারামারি হয়, সেই মারামারিতে যদি প্রতিপক্ষ যে কোনো কারণে ক্ষতিগ্রস্ত হতে পারে, সেটা একটা হয়েছে। কিন্তু নিজ দলের ভিতরে ভাগাভাগি নিয়ে, টেন্ডারবাজি নিয়ে, চাঁদাবাজি নিয়ে, দখলবাজি নিয়ে, সুবিধা নিয়ে, পোস্ট নিয়ে কোনোদিন মারামারি হয়েছে? কিন্তু এইরকম কি বলা যায়? অনেকে বলে, এটা আমি একটু আপনার কাছ থেকে জানতে চাই, আপনি পারলে একটু সংক্ষেপে উত্তর দিন। অন্তর্বর্তী সরকারের সময় বিশেষ সুবিধা সেটি জামায়াত কি পেয়েছে? বিশেষ সুবিধা বলতে আপনি একটু ব্যাখ্যা করবেন? ধরেন ওই যে বললাম যে প্রশাসনে পদোন্নতিতে এগুলো হয়েছে। আমি আপনাকে সোজা সাপটা একটা কথা বলে দিই, আপনি স্ট্রেট উত্তর দেন, না হলে নাই। আমার কাছে স্ট্রেট উত্তর হচ্ছে আপনি যখন আইন অনুযায়ী করবেন, নিয়মতান্ত্রিকভাবে করবেন এবং মেধার ভিত্তিতে করবেন, নৈতিকভাবে করবেন, তখন সেটা আপনাকেও বলা হবে আপনি জামাত হয়ে গেছেন। এই ট্যাগিং এর জায়গা থেকে বাংলাদেশকে বের করার জন্যই কিন্তু 24-এর অভ্যুত্থান হয়েছে। কাজেই ভালো কাজ আপনি
ঘুষ খান না তাহলে আপনি জামাত, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন আপনি জামাত, আপনি মানে অন্যায় আবদার পূরণ করেন না আপনি জামাত, এভাবে করেই ট্যাগিং দেওয়া হয়েছে। কাজেই আমি আপনি আপনার সময় বলেন ভাই, আপনি আপনার সময় নামাজ শুধু আপনারা পড়েন? না না, আপনি কেমন কথা বলেন? বলছি আমি নামাজকে মানে না না, এটা আপনি কেমন কথা বললেন? কিন্তু একজন অফিসার সে যদি 5 ওয়াক্ত নামাজি হয় তাকে এই ট্যাগিং দেওয়া হচ্ছে, সে যদি ঘুষ না খায় তাকে এই ট্যাগিং দেওয়া হচ্ছে কেন? আবার যখন আপনি মেধার ভিত্তিতে কোনো জায়গায় ভিসি নিয়োগ করবেন বলছে এটা জামাত, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি ভিসি হয়েছিলেন ওনাকে আপনারা জোর করে ধরে জামাত বানানোর, অথচ তার মানে ক্যারিয়ারটা কি কত সুন্দর ছিল, তার বিপরীতে আপনারা যেটা নিয়ে এসছেন সেটা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকেরাই দেখছে, জাতির লোকেরাই দেখছে। এই জায়গাটা আমাদেরকে আসতে হবে। আর গণতন্ত্রের ধারায় যে বাংলাদেশ চলে এসেছে এটা বিএনপি এখন মনেই করে না। বাংলাদেশে আমি 20 সেকেন্ড, বাংলাদেশে যে গণতন্ত্র এসেছে এটা বিএনপি এখনো বিশ্বাসই করে না। কারণ কি এটা উত্তর দিবেন আপনি, এটার হচ্ছে যে ভাই তার নিজেই একটা বড় প্রমাণ যে ভাই প্রশাসক হয়ে বসে আছে অথচ গণতন্ত্র রয়েছে। কবে নির্বাচন হবে আর ভাই কতদিন প্রশাসক থাকবেন, ভাইয়ের মতন অসংখ্য ভাইয়েরা কতদিন ওই চেয়ারগুলোতে থাকবেন, এটা আল্লাহ মাহবুদ। না সেটা তো সামনে সেপ্টেম্বরে নির্বাচন হবেই, সেপ্টেম্বর অক্টোবর। এটা কখন হবে এটা আমি তো বলছি, ভাইয়ের দায়িত্ব নিয়ে বলবেন যে আল্লাহ মাহবুদ ভালো জানেন আর বিএনপির আভ্যন্তরীণ বড় নেতারা ভালো জানেন। জি ধন্যবাদ। আমি